বিদ্রোহী ও স্বতন্ত্র চাপে ৭৬টি আসনে চ্যালেঞ্জের মুখে বিএনপি জোটের প্রার্থীরা অন্তর্কোন্দল পাল্টে দিতে পারে ভোটের হিসেব নিকেশ। ভোটের প্রচারে তুঙ্গে দেশ, শব্দযন্ত্রে ভোটের গানে উচ্চকিত পরিবেশ, প্রার্থীরা ছুটছেন বিরামহীন, অঙ্ক মেলাচ্ছেন ভোটাররা। ইশতেহারের গাল ভরা বলি বোঝে না পোড় খাওয়া মানুষ, ভোটের চেয়েও বড় প্রশ্ন দ্রব্যমূল্য, নিরাপত্তা, ন্যায় বিচার। এবং চট্টগ্রাম বন্দরে কাল থেকে অনির্দিষ্টকালে ধর্মঘটে যাচ্ছেন শ্রমিক ও কর্মচারীরা। বিদেশিদের হাতে এনসিটি ইজারা দেওয়ার প্রক্রিয়া বাতিল সহ 4 দাবি। দেশের মানুষের হারিয়ে যাওয়া অধিকার ফিরে পাওয়ার সময় এসেছে। 12ই ফেব্রুয়ারি ভোট দিয়ে সেই অধিকার প্রতিষ্ঠিত করবে তারা। নির্বাচনী সভায় বললেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। বলেন, এই নির্বাচন শুধু জনপ্রতিনিধি নির্বাচিত করারই নয়, দেশ পুনর্গঠনেরও সুযোগ। ইতিহাস ঐতিহ্যের ভান্ডার উত্তরের এক জনপদ ঠাকুরগাঁও। সংস্কৃতি ও সমৃদ্ধ ইতিহাস, প্রাকৃতিক সৌন্দর্য আর কৃষি নির্ভর অর্থনীতির অপার সম্ভাবনাময় অঞ্চল। নগরীর বড় মাঠক্ষেত জেলা স্কুল ময়দানে আয়োজিত বিএনপির এই নির্বাচনী সমাবেশ। এক পর্যায়ে মানুষের স্রোতে যে সমাবেশের আকার সীমাহীন হয়ে ওঠে। বেলা 12:15টার দিকে মঞ্চে আসেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। জনউত্তালের জোয়ারে ভাসেন তিনি। 12 তারিখ শুধু জনপ্রতিনিধি নির্বাচন নয়, এই নির্বাচন দেশ পুনর্গঠনের বলে মন্তব্য করেন তারেক রহমান। তুলে ধরেন সরকারে গেলে এই এলাকার উন্নয়নের নানা দিক। এই নির্বাচনে বাংলাদেশের মানুষ তাদের যে অধিকার কেড়ে নেওয়া হয়েছিল সেই অধিকারের প্রয়োগ করবে বাংলাদেশের মানুষ। এইবারকার নির্বাচন শুধু দেশের জনপ্রতিনিধি নির্বাচিত করার নির্বাচন নয়, এবারকার নির্বাচন হবে আমাদের দেশকে পুনর্গঠন করার নির্বাচন। ৭১ এবং ২৪-এর গণ আন্দোলনকে ধারণ করে কোনো ধর্মের বিবেচনায় নয়, যোগ্যতার ভিত্তিতে সবাইকে মূল্যায়ন করার অঙ্গীকারও করেন তিনি। আগামী 1000 বছরেও আমরা চাই প্রত্যেকটি ধর্মের মানুষ শান্তিতে এই দেশে বসবাস করবে। প্রত্যেককে বিচার করা হবে তার যোগ্যতা, তার মেধার ভিত্তিতে। ধর্ম দিয়ে কোনো বিচার করা হবে না তাকে। কারো বিরুদ্ধে সমালোচনা করে জনগণের কোনো লাভ হবে না জানিয়ে ধানের শীষে ভোট চাওয়ার পাশাপাশি বিএনপি প্রধান বলেন, জনগণই সকল ক্ষমতার মালিক। যেহেতু আমরা বিশ্বাস করি জনগণই সকল ক্ষমতার উৎস, সেই জন্য আমরা জনগণের সামনে এসে দাঁড়িয়েছি। জনগণের সমর্থন নিয়ে, জনগণের ভালোবাসা নিয়ে, জনগণের শক্তিতে আমরা বাংলাদেশকে পুনর্গঠন করতে চাই। বিএনপি মনোনীত প্রার্থীদের হাতে ধানের শীষ তুলে দিয়ে সবার জোরালো সমর্থনও চান তারেক রহমান। আপনাদের কাছে ধানের শীষের জন্য ভোট চাইছি। পরিবর্তিত পরিস্থিতির বাস্তবতায় নির্বাচনের দিনক্ষণ যতই ঘনিয়ে আসছে, ততই প্রতিদ্বন্দ্বিতার গতিবেগও পাল্টাচ্ছে। সেই রেশ ধরেই বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের এই অঞ্চলের সফর এবং আজকের এই উপস্থিতি ভোটের ট্রাম্প কার্ড হিসেবেই দেখছেন স্থানীয়রা। সচেতন মহল বলছেন, এই ট্রাম্প কার্ড যাতে ওভার ট্রামে পরাহত না হয়, সেজন্য বিএনপিকে আরও বেশি কৌশলী হতে হবে। আনোয়ার হোসেন, ডিবিসি নিউজ, ঠাকুরগাঁও। নির্বাচিত হলে জামায়াতের সঙ্গে ঐক্যের সরকার করবে না বিএনপি। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে এমনটাই জানিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সার্বভৌমত্ব রক্ষা করে যে দেশ জনগণের উপযোগী প্রস্তাব দেবে তাদের সাথেই সম্পর্ক উন্নয়নের কথাও জানান তিনি। এছাড়া নির্বাচনে এককভাবে জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসীও বলে জানান তারেক রহমান। দলের চেয়ারপারসন মা বেগম খালেদা জিয়ার চিরবিদায়ের পর দলের হাল এখন তারেক রহমানের হাতে। কয়েকদিন বাদেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। ঠিক এমন সময় রয়টার্সের মুখোমুখি হন বিএনপি চেয়ারম্যান। শুক্রবার দলীয় কার্যালয়ের সাক্ষাৎকারে আগামী নির্বাচনে এককভাবে দলের জয়ে আত্মবিশ্বাসের কথা জানান তারেক রহমান। আর জয়ী হলে প্রতিপক্ষ জামায়াতের সাথে ঐক্য গড়বে কিনা জানতে চাইলে তারেক রহমান তা প্রত্যাখ্যান করে বলেন, গণতন্ত্র ও সংসদের ভারসাম্য রক্ষায় প্রয়োজন হলো ভালো বিরোধী দল। রাজনৈতিক প্রতিপক্ষের সাথে আমি কিভাবে সরকার গঠন করি আমি জানি না তারা কতটা আসন পাবে, তবে তারা যদি বিরোধী দল হয় তাহলে আমি আশা করি তাদেরকে ভালো বিরোধী দল হিসাবে পাবো। নির্বাচনে জয়ী হলে ভারত থেকে সরে গিয়ে চীনের দিকে ঝুঁকবেন কিনা এমন প্রশ্নের জবাবে বিএনপি চেয়ারম্যান বলেন, দেশের সার্বভৌমত্ব ও জনগণের স্বার্থে প্রতিপক্ষ নয়, বন্ধুপ্রতিম দেশের প্রয়োজন। আমাদের যে কোনো চুক্তিই হোক না কেন আমার জনগণের জন্য, আমার দেশের জন্য উপযুক্ত হবে। আমাদের স্বার্থ ও সার্বভৌমত্ব রক্ষা করে যে দেশ জনগণের উপযোগী প্রস্তাব দেবে তাদের সাথে বন্ধুত্ব করব, কোনো নির্দিষ্ট দেশের সাথে নয়।
নির্বাচন পরবর্তী রাজনীতিতে আওয়ামী লীগ যুক্ত হতে পারবে কিনা এমন প্রশ্নের জবাবে বিএনপি চেয়ারম্যান বলেন, দেশের মানুষ চাইলে যে কেউ রাজনীতি করার অধিকার রাখে। If someone is accepted by the people, if people will যদি কেউ জনগণের কাছে গ্রহণযোগ্য হন, যদি মানুষ তাদের স্বাগত জানায়, তাহলে যে কারো রাজনীতি করার অধিকার আছে। anyone is has the right to do politics. আসন্ন নির্বাচনে বিএনপির প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে ধরা হচ্ছে জামায়াতে ইসলামীকে। 2001 থেকে 2006 সাল পর্যন্ত বিএনপি ও জামায়াত জোট সরকার পরিচালনা করেছিল। জামায়াত জানিয়েছে তারা দেশকে স্থিতিশীল করতে একটি ঐক্য সরকার গঠনের মাধ্যমে আবারও অংশীদারিত্বে আগ্রহী। খান মোহাম্মদ মুকুল, ডিবিসি নিউজ ডেস্ক। রাজনীতিকে যারা পেশা হিসেবে নিয়েছে তারাই দুর্নীতি, চাঁদাবাজি ও মামলাবাজি করে। অসৎ নেতৃত্বের কারণে দেশের অবস্থা বদলায়নি বলে মন্তব্য করেছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। হবিগঞ্জ ও মৌলভীবাজারে নির্বাচনী জনসভায় এসব কথা বলেন তিনি। নির্বাচিত হলে জনপ্রতিনিধি এবং তার পরিবারের আয় ব্যয়ের হিসেব দিতে বাধ্য থাকবে বলেও জানান ডাক্তার শফিক। নির্বাচনী প্রচারণায় শনিবার মৌলভীবাজার ও হবিগঞ্জে জনসভায় অংশ নেন জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। দুপুরে মৌলভীবাজারের কুলাউড়ায় জনসভায় ডাক্তার শফিকুর রহমান বলেন, জামায়াত ক্ষমতায় গেলে এমন বাংলাদেশ গড়তে চায় যেখানে আইন সবার জন্য সমান। নিউ ইয়র্ক সহ বিশ্বের সকল দেশের সঙ্গে অগ্রাধিকার ভিত্তিতে পর্যায়ক্রমে সরাসরি ফ্লাইট চালু করা হবে বলেও অঙ্গীকার করেন জামায়াত আমির। এর আগে সকালে হবিগঞ্জের নিউফিল্ড মাঠে জামায়াতের নির্বাচনী জনসভায় আমির বলেন, রাজনীতিকে পেশা নয় কর্তব্য হিসেবে নিয়েছে জামায়াত। ধর্মের ভিত্তিতে দেশকে আর বিভক্ত করা চলবে না। রাজনীতি আমাদের পেশা নয়, রাজনীতিকে আমরা কর্তব্য হিসাবে নিয়েছি। রাজনীতিতে যারা পেশা হিসাবে নিয়েছে, দুর্নীতি, চাঁদাবাজি, মামলাবাজি, লুণ্ঠন এগুলা তারা করে। যারা নির্বাচিত প্রতিনিধি হবেন তারাই চরিত্র হারিয়ে লুণ্ঠনকারী হয়ে যাবেন, সেই বাংলাদেশ দেখতে চাই না। জামায়াত আমির আরও বলেন, বিনা ট্যাক্সের গাড়ি ও স্বল্প মূল্যের ফ্ল্যাট গ্রহণ করবে না জামায়াতের এমপিরা। নির্বাচিত হলে জনপ্রতিনিধি এবং তার পরিবারের আয় ব্যয়ের হিসেব দিতে বাধ্য থাকবে। যার যেটা পাওনা তার ঘরে সেটা পৌঁছে দেওয়ার চেষ্টা করা হবে। এই টাকা আমরা যদি সরকারে যাই, এটা আমাদের বাপদাদার টাকা নয়, এই টাকা 18 কোটি মানুষের টাকা। কোন প্লট অত্যন্ত স্বল্প মূল্যে যেটা এমপি মন্ত্রীদেরকে দেওয়া হয়, সেই প্লট আমরা নেব না। ক্ষমতায় গেলে চা শ্রমিকদের উন্নয়ন করা হবে বলেও জানান ডাক্তার শফিকুর রহমান। ডিবিসি নিউজ ডেস্ক। একটি নির্দিষ্ট দল ধর্মীয় অনুভূতির অপব্যবহার করে নির্বাচনী প্রচারণা চালাচ্ছে এমন অভিযোগ করেছেন বিএনপি নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহাদি আমিন। রাজধানীতে সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন তিনি। পূর্ণাঙ্গ তথ্যপত্র পেলে স্বাভাবিকভাবে আমরা সামনের দিনগুলোতে সেগুলো নিয়ে আরো আলোচনা করব। ইতিমধ্যে তো আপনারা দেখছেন সোশ্যাল মিডিয়াতে এসে মূলধারা গণমাধ্যমে এসেছে, আপনার সাংবাদিকরা যারা রয়েছেন অনেকেই খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন এই বিষয়গুলো সামনে আনার জন্য। সুতরাং আমরা নির্বাচন কমিশনকে আহ্বান জানাবো, ওনারাও যেন ওনাদের দিক থেকে যতটুকু করণীয় সেই কার্যকর পদক্ষেপটুকু গ্রহণ করে। দলীয় প্রার্থীর দুর্বলতা আর বিদ্রোহী ও স্বতন্ত্র প্রার্থীর চাপে ৭৬টি আসনে চ্যালেঞ্জের মুখে বিএনপি জোটের প্রার্থীরা। ডিবিসির অনুসন্ধানে জানা গেছে, এসব আসনে বিদ্রোহীদের কাছে পরাজয়ের শঙ্কা আছে বিএনপি জোট প্রার্থীদের। আবার কোথাও কোথাও বিএনপি ও বিদ্রোহী প্রার্থীর লড়াইয়ে জয়ের মালা যেতে পারে জামায়াত প্রার্থীর গলাতেও। শেষ মুহূর্তের নির্বাচনী প্রচারণায় এখন ব্যস্ত সময় কাটছে প্রার্থীদের। নানা চ্যালেঞ্জ ও প্রতিবন্ধকতা থাকলেও সবাই জয়ের বিষয়ে আশাবাদী। জরিপ ও মাঠের তথ্য বলছে অন্তত ৮৭টি আসনে বড় জয় পাবে বিএনপি জোট। আর এনসিপির ২টি আসন নিয়ে জামায়াতের জয়ী হবার নিশ্চিত সম্ভাবনা ১৩টি আসনে। জাতীয় পার্টি এগিয়ে ২টি আসনে, আর বাকি ১৯৫টি আসনে জয়ের জন্য করতে হবে লড়াই। এর মধ্যে অন্তত ৭০টি আসনে বিএনপির প্রতিদ্বন্দ্বী নিজ দলের বিদ্রোহী প্রার্থী। নির্বাচনের আগে দেখবেন অনেকেই ঘোষণা দিয়ে তারা অমুক প্রার্থীর পক্ষে কাজ করছেন, এটা আমাদের নির্বাচনের কমন। এভাবে কিছুটা মিনিমাইজ হবে, হয়তো ৩০-৩৫টা ৪০টা সিটে ২০-২৫টা এমনি দলের নিয়ন্ত্রণের কারণে হয়তো ক্লোজ হয়ে যাবে। আর ২০টার দিকে দেখা যাবে যে তারা কম্পিটিশন করেই যাবে এবং তারা চেষ্টা করবে বিজয়ী হয়ে আসার জন্য।
বিএনপির বিদ্রোহী প্রার্থীদের অন্যতম ব্রাহ্মণবাড়িয়া ২ আসনে ব্যারিস্টার রুমিন ফারহানা। আসনটিতে বিএনপি জোটের প্রার্থী জমিয়াতে উলামায়ের জুনায়েদ আল হাবিব। জনমত জরিপ বলছে এ আসনে জনপ্রিয়তায় এগিয়ে রুমিন ফারহানা। আর ঢাকা ১২ আসনে বিএনপি জোটের প্রার্থী বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাইফুল হকের বিপরীতে বিএনপির বিদ্রোহী ও স্বতন্ত্র প্রার্থী সাইফুল আলম নীরবই এগিয়ে। পটুয়াখালী ৩ আসনে বিএনপি জোটের প্রার্থী গণ অধিকার পরিষদের নুরুল হক ও বিএনপির বিদ্রোহী প্রার্থী হাসান মামুনের জনপ্রিয়তাও সমান। আগামী নির্বাচনে আমার কাছে কেন জানে মনে হয় একটা ভালো সংখ্যাতেই ৩০-৩৫টা ৪০টা লোক থাকবে যারা স্বতন্ত্র আসন থেকে বিজয়ী আসছে। এরা কিন্তু একটা ডিটারমিনেন্ট হয়ে দাঁড়াবেন। স্বতন্ত্র বা বিএনপির বিদ্রোহী প্রার্থীদের জনপ্রিয়তার দৌড়ে বিএনপি জোটকে চ্যালেঞ্জের মুখে পড়তে হবে দিনাজপুর ২, ৫, কুড়িগ্রাম ৪, গাইবান্ধা ৫, নওগাঁ ১, ৩, ৬, নাটোর ১, ৩, পাবনা ৩, ৪, কুষ্টিয়া ১, ঝিনাইদহ ৪, যশোর ৫, নড়াইল ২, বাগেরহাট ১, ৪, সাতক্ষীরা ৩, বরিশাল ১, পিরোজপুর ২, টাঙ্গাইল ৩, ৪, ৫, ৮, শেরপুর ১, ময়মনসিংহ ১, ২, ৩, ৭, ৯, ১০, ১১, নেত্রকোনা ৩, কিশোরগঞ্জ ১, ৪, ৫, মানিকগঞ্জ ৩, মুন্সিগঞ্জ ১, ৩, নরসিংদী ৩, ৫, নারায়ণগঞ্জ ২, ৩, ৪, ৫, রাজবাড়ী ২, ফরিদপুর ১, ৫, গোপালগঞ্জ ১, ২, মাদারীপুর ১, ২, সুনামগঞ্জ ৩, ৪, সিলেট ৫, ৬, মৌলভীবাজার ১, ২, ৪, ব্রাহ্মণবাড়িয়া ১, ৫, কুমিল্লা ২, ৭, ৯, ১০, চাঁদপুর ৪, নোয়াখালী ২, ৬, চট্টগ্রাম ১৬, খাগড়াছড়ি ও রাঙামাটি আসনে। মুস্তাফা মাহবুব, ডিবিসি নিউজ, ঢাকা। এই ঈদে নুডলস কিনলে পাচ্ছেন নুডলস বোল ও শেফস চয়েস হালিম মিক্স ফ্রি। নুডলস খান নাই তো নুডলসই খান নাই। ভোটের বাকি আর মাত্র ৫ দিন, তাই নির্বাচনী প্রচারণায় জমজমাট সারা দেশ। শেষ মুহূর্তে নির্বাচনী গণসংযোগে ব্যস্ততার অন্ত নেই প্রার্থীদের। ছুটে চলছে নিরন্তর, চষে বেড়াচ্ছেন শহর থেকে গ্রামে। নানা প্রতিশ্রুতি স্লোগান নিয়ে ভোটারের মন জয়ে সরব তারা। আছে একে অন্যের বিরুদ্ধে অভিযোগও। সব মিলিয়ে নির্বাচনের আগে ভোটাররাও মেলাচ্ছেন নানা সমীকরণ। দরজায় করা নাড়ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। ১২ই ফেব্রুয়ারি ভোটের দিন যত ঘনিয়ে আসছে ততই দিনরাত এক করে ভোটারদের কাছে ছুটছেন প্রার্থীরা। শনিবার ছুটির দিন সকাল থেকেই বগুড়া ৬ আসনে বিএনপি প্রার্থী দলটির চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে পাড়া মহল্লায় উঠান বৈঠক ও গণসংযোগ করছেন নেতাকর্মীরা। ভোলা ১ আসনের বিএনপি জোটের প্রার্থী আন্দালিব রহমান পার্থর পক্ষে বাড়ি বাড়ি গিয়ে ভোট চেয়েছেন দলটির নারী সদস্যরা। তুলে ধরছেন উন্নয়ন পরিকল্পনা। একই আসনে প্রচারে পিছিয়ে নেই ইসলামী আন্দোলন প্রার্থী মাওলানা ওবায়দুর রহমানও। চষে বেড়াচ্ছেন হাটবাজার সড়ক। চাঁদপুর ৩ আসনে বিএনপির প্রার্থী শেখ ফরিদ আহমেদ মানিক উপজেলার শাহ মাহমুদপুর ইউনিয়নে গণসংযোগ ও উঠান বৈঠকে দেন নানান প্রতিশ্রুতি। গোপালগঞ্জ ৩ আসনে দিনরাত প্রচারণায় ব্যস্ত প্রার্থীরা। শক্ত অবস্থানে বিএনপি জামায়াত, সরব বাংলাদেশ খেলাফত মজলিসও। উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ১২ই ফেব্রুয়ারি যে নির্বাচনটি অনুষ্ঠিত হবে, একটি চমৎকার পরিবেশের মধ্যে দিয়ে অনুষ্ঠিত হবে এবং সেখানে লেভেল প্লেইং ফিল্ড তো অবশ্যই সব প্রার্থীর জন্য সম অধিকার থাকবে। মা বোনদের অধিকার তো তার কর্মক্ষেত্রে যাওয়া তো তার বাধা না, বাধা তার নিরাপত্তা। তার নিরাপত্তা আমরা নিশ্চিত করব, আর নিরাপত্তাটা নিশ্চিতের জন্য একটি আমাদের মেগা পরিকল্পনা করতে হবে, একটা স্মার্ট পরিকল্পনা করতে হবে। জয়পুরহাট ২ আসনে ৩ প্রার্থীর মধ্যে সক্রিয় বিএনপি জামায়াত প্রার্থী দিচ্ছেন নানান প্রতিশ্রুতি। তবে এলাকার উন্নয়নের সুখ দুঃখে যারা পাশে থাকবেন তাদেরই ভোট দেবেন ভোটাররা। আমি দুর্নীতিমুক্ত প্রশাসনের জন্য কাজ করব এবং নৈতিকতা সম্পূর্ণ মাদকমুক্ত যুব সমাজ তৈরির জন্য কাজ করব। আমি নারীদের শিক্ষা উন্নয়ন সহ নারীদের অধিকার আদায়ের জন্য কাজ করব। দেশ পরিচালনা থেকে শুরু করে বিভিন্ন সার্বিক কার্যকলাপ যাদের অংশগ্রহণ ছিল, আমরা সেই রকম ধরনেরই একজন প্রার্থীকে বাছাই করতে চাই আগামী নির্বাচনের ভোটাধিকারের মাধ্যমে। সিরাজগঞ্জ ৩ আসনে গণসংযোগে ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রার্থীরা। মেহেরপুর পৌরসভার বিএনপি প্রার্থী বলেন, অভিযোগের রাজনীতি করে না তার দল। যেহেতু একটি নিরপেক্ষ সরকার রয়েছে, সরকারের অধীনে অবশ্যই সুষ্ঠু সুন্দর ভোট হবে। তো আমরা ক্ষমতায় গেলে প্রথমে
এই দেশ থেকে নেশা মুক্ত করব এবং যুব সমাজকে ট্রেনিং দিয়ে বিভিন্নভাবে তাদেরকে কর্মসংস্থানের ব্যবস্থা করে দেশ এবং বিদেশের বাইরে পাঠাবো আমি। আর বিএনপি দ্বিমুখী রাজনীতি করছে বলে যশোরে অভিযোগ করেন হাসনাত আব্দুল্লাহ। ফেনী 2 আসনে বিএনপি জোট প্রার্থী এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু বাড়ি বাড়ি গিয়ে ভোট প্রার্থনা করেন। এছাড়াও দেশের অন্যান্য প্রার্থীরাও ছুটছেন ভোটারদের দ্বারে। আছে অভিযোগ, পাল্টা অভিযোগ। আসিফ খান, ডিভিসি নিউজ। সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে মিরপুরের ভাসানটেক বিআরপি মাঠে মেডিকেল ক্যাম্প ও বিনামূল্যে ওষুধ বিতরণ করেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান ডাক্তার জুবাইদা রহমান। সকালে মিরপুরের নিম্ন ও অসহায় মানুষদের সাথে স্বাস্থ্যসেবা বিষয়ক পরামর্শ দেন তিনি। এ সময় ভাসানটেক বস্তিতে পুড়ে যাওয়া 6 পরিবারের 9 সদস্যের মাঝে আর্থিক সহায়তাও দেন তারেক রহমানের সহধর্মিণী। ভোটারদের উদ্দেশ্যে তিনি বলেন, আগামীতে বিএনপি সরকার গঠন করলে সবসময় মানুষের পাশে থাকবে। এদিকে দুপুর 12টার দিকে গুলশানে পুলিশ প্লাজার সামনে থেকে ঢাকা 17 আসনের বিএনপি প্রার্থী বাবা তারেক রহমানের জন্য ধানের শীষ প্রতীকে ভোট চান কন্যা জয়মা রহমান। গুলশানের প্রায় প্রতিটি মার্কেটে গিয়ে দোকানি সহ ক্রেতাদের কাছে দোয়া চান। গুলশান ডিএনসিসি মার্কেটে এসে শেষ করেন প্রচারণা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা 2026 জন প্রার্থীর মধ্যে 832 জনেরই বার্ষিক আয় 5 লাখ টাকার নিচে, যা শতকরা হিসেবে 41%। আর 95 জনের আয় 1 কোটি টাকার বেশি। হলফনামায় আয়ের ঘর পূরণ করেননি এমন প্রার্থী 155 জন। সকালে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী প্রার্থীদের তথ্য উপস্থাপন শীর্ষক সংবাদ সম্মেলনে এমন তথ্য জানায় সুশাসনের জন্য নাগরিক। সরকারি কর্মকর্তা নাগরিকদের গণভোটে হাঁ এর পক্ষে প্রচারণা নিষেধে নির্বাচন কমিশনের আইনের ব্যাখ্যা সঠিক নয় বলে দাবি করেছেন সুজন সম্পাদক ডক্টর বদিউল আলম মজুমদার। অনেকগুলো অপপ্রচার আছে। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় থাকবে অন্তত 180 দিন, কেউ কেউ বলে 9 মাস। এগুলো সম্পূর্ণ অপতথ্য। প্রধান উপদেষ্টা অফিস থেকে বলাই হয়েছে 16, 17, 18 তারিখের দিকে সরকার গঠতে হবে। ঢাকার 14, 16 ও 18 আসনের 18% ভোট কেন্দ্রই ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এর মধ্যে ঢাকা 14 ও 18 আসন অধিক ঝুঁকিপূর্ণ। সকালে রাজধানী শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে সার্বিক নিরাপত্তা ও নির্বাচনের প্রস্তুতি সংক্রান্ত প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানায় সেনাবাহিনী। ব্রিফিংয়ে জানানো হয়, ভোটাররা যাতে নির্বিঘ্নে ভোট কেন্দ্রে যেতে পারে সে লক্ষ্যে কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনী। নজরদারি বৃদ্ধি করা হয়েছে গুরুত্বপূর্ণ স্থানগুলোতে। দেশের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল ও স্বাভাবিক রয়েছে উল্লেখ করে সেনাবাহিনী জানায়, বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থী ও সাংবাদিকদের সব ধরনের নিরাপত্তা দেওয়া হবে। কেউ যদি নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করে তাহলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণেরও হুঁশিয়ারি দেওয়া হয় সেনাবাহিনীর পক্ষ থেকে। আমাদের ব্রিগেড স্পেশালি মিরপুর এবং উত্তরা এলাকায় মোতায়েন হয়ে জননিরাপত্তা নিশ্চিত করা এবং সরকারি স্থাপনাসমূহের নিরাপত্তা নিশ্চিত করে চলেছি। আমাদের মূল লক্ষ্য হচ্ছে নির্বাচনী পরিবেশকে একটি শান্তিপূর্ণ, স্থিতিশীল এবং ভয়মুক্ত রাখা, যাতে সাধারণ জনগণ শান্তিপূর্ণভাবে ভোট কেন্দ্রে এসে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন এবং নিরাপদে নিজ বাসস্থানে ফেরত যেতে পারেন। সিলেট নির্বাচনী জনসভায় জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান কথা বলছেন, সরাসরি যুক্ত হচ্ছি সেখানে। আয়াত করেছেন আলহামদুলিল্লাহ। আজকের এই নির্বাচনী জনসভার সম্মানিত সভাপতি, সম্মানিত জাতীয় এবং স্থানীয় নেতৃবৃন্দ, শহীদ পরিবারের গর্বিত সদস্যবৃন্দ, জুলাই যোদ্ধাবৃন্দ, আপামর সিলেটবাসী ভাই ও বোনেরা, সাংবাদিক বন্ধুগণ, শৃঙ্খলার দায়িত্বে নিয়োজিত বিভিন্ন বাহিনীর সম্মানিত সদস্যবৃন্দ এবং সর্বস্তরের জনগণ, বাংলাদেশ আমাদের প্রিয় জন্মভূমি, আল্লাহ রাব্বুল আলামিনের দান। সিলেটকে বলা হয় বাংলাদেশের আধ্যাত্মিক রাজধানী। এখান থেকে কয়েক গজ দূরে আছে হজরতে শাহজালাল ইমানি রহমতুল্লাহ আলাইহির মাজার। আমরা তার উত্তরসূরি। তিনি এসেছিলেন অন্যায়ের বিরুদ্ধে, জুলুমতন্ত্রের বিরুদ্ধে, তৎকালীন ফ্যাসিবাদের বিরুদ্ধে তলোয়ার হাতে নিয়ে এসেছিলেন। আলহামদুলিল্লাহ, তিনি মজলুমের পক্ষে দাঁড়িয়েছিলেন,
জালিমের বিপক্ষে তিনি অভিযান পরিচালনা করেছিলেন। বাংলাদেশ গত ৫৪ বছরে জুলুমের শিকারে পরিণত হয়েছে। আলেম ওলামা, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, ছাত্র, শিক্ষক, সাংবাদিক, সুশীল সমাজের সদস্য, সাধারণ শ্রমিক, কৃষক, মেহনতি মানুষ, কামার কুমার, তাঁতি, জেলে, কেউ এই জুলুমের হাত থেকে রক্ষা পায়নি। সবচাইতে বড় মজলুম দল বাংলাদেশ জামাতে ইসলামী। শুধু আল্লাহ তাআলার আইনের প্রতিষ্ঠার কথা বলার অপরাধে আমাদেরকে খুন করা হয়েছে। এক এক করে আমাদের শীর্ষ 11 জন নেতাকে দুনিয়া থেকে বিদায় করা হয়েছে। 1000 সহযোদ্ধা সহকর্মীকে নির্মমভাবে বিনা বিচারে হত্যা করা হয়েছে। 5000 সহকর্মীকে জীবনের তরে পঙ্গু করা হয়েছে। 50 লক্ষ ভাই বোনদের বিরুদ্ধে মামলা দিয়ে শিশু থেকে বৃদ্ধ তাদেরকে বারবার জেলে পোরা হয়েছে। সবগুলা অফিস 13.5 বছর একটানা তালাবদ্ধ করে রাখা হয়েছে। আমাদের নেতৃবৃন্দের গড় বাড়ি বুলডোজার দিয়ে ভাঙ্গে গুড়িয়ে দেওয়া হয়েছে। শেষ পর্যন্ত দিশাহারা সরকার আরো 2টি জঘন্য কাজ করেছিল। একটা আমাদের নিবন্ধন বাতিল করেছিল, আর শেষ পর্যন্ত আমাদেরকে নিষিদ্ধ ঘোষণা করেছিল। কিন্তু যখন আল্লাহ রাব্বুল আলামিন 24-এর 5ই আগস্ট এই জাতির জীবনে একটু স্বস্তি দান করলেন, আমরা কোনো মিছিল করলাম না, আমরা কোনো মিটিং করলাম না, আমরা উচ্ছ্বাসে ফেটে পড়লাম না, আমরা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করার জন্য সেজদায় পড়ে গেলাম যে আল্লাহ আমাদেরকে এই জগদ্দল পাথর আমাদের বুকের উপর থেকে সরিয়ে দিয়েছেন। আমরা সেই মহান মনিবের শুকরিয়া আদায় করলাম। 5 আগস্ট রাষ্ট্রেই আমরা ঘোষণা করলাম যে সংগঠন হিসাবে জামাতে ইসলামীর উপর যত জুলুম করা হয়েছে, আজকের এই মুক্তির বিনিময়ে মহান আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে বলছি, একজন জালিমের বিরুদ্ধেও দল হিসাবে জামাতে ইসলামী কোনো প্রতিশোধ নেবে না। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে দিনাজপুরের জনসভায় বক্তব্য রাখছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সরাসরি চলে যাচ্ছি সেখানে। মিলে আজকে 12 তারিখে আমরা এই আগামী 12 তারিখে আমরা আমাদের রাজনৈতিক অধিকার প্রয়োগ করব। এখন প্রিয় ভাই বোনেরা, এই যে রাজনৈতিক অধিকার প্রয়োগ করব, শুধু ভোট দিলেই হবে না, এই নির্বাচন হতে হবে। আমাদের আরেকটি লক্ষ্য বা উদ্দেশ্য আছে এই নির্বাচনের। কি সেটি হলো দেশ পুনর্গঠনের নির্বাচন। বিগত 16-17 বছর ধরে এই এলাকা সহ, দিনাজপুর এলাকা সহ, সমগ্র উত্তরাঞ্চল সহ সমগ্র বাংলাদেশের মানুষকে তাদের অধিকার থেকে বঞ্চিত করা হয়েছিল, তাদেরকে তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করা হয়েছিল, সমগ্র বাংলাদেশে বঞ্চিত করা হয়েছিল। তরুণ সমাজ, যুবক সমাজের নারীদের অধিকার থেকে নারীদেরকে বঞ্চিত করা হয়েছিল। তরুণ সমাজ, যুবক সমাজের সদস্য, তাদের কর্মসংস্থানের ব্যবস্থা ঠিক মতন করা হয়নি, এলাকার ঠিক মতন উন্নয়ন করা হয় নাই, মিল ফ্যাক্টরি স্থাপন করা হয় নাই। বাংলাদেশের ভবিষ্যৎ সন্তান যারা, তাদের শিক্ষার ব্যবস্থা ঠিকভাবে করা হয় নাই, এলাকার রাস্তাঘাটে ঠিকভাবে পুনর্নির্মাণ করা হয় নাই, মেরামত করা হয় নাই, হাসপাতালগুলোতে ঠিক মতন ডাক্তারের ব্যবস্থা করা হয় নাই, স্কুল কলেজগুলোতে ঠিক মতন শিক্ষকদের ব্যবস্থা করা হয় নাই। প্রিয় ভাই বোনেরা, এই অবস্থার পরিবর্তন করতে হবে। আপনারা কি অবস্থার পরিবর্তন করতে চান? তাহলে প্রিয় ভাই বোনেরা, আমরা অতীতে দেখেছি ধানের শীষ যতবার দেশ পরিচালনার দায়িত্বে ছিল, ধানের শীষ চেষ্টা করেছে যে এলাকার উন্নয়ন করতে, স্কুল কলেজ রাস্তাঘাট মসজিদ মাদ্রাসা নির্মাণের চেষ্টা করেছে। ধানের শীষ চেষ্টা করেছে কিভাবে নারীদের শিক্ষার ব্যবস্থা করা যায়, ধানের শীষ চেষ্টা করেছে কিভাবে বেকারদের কর্মসংস্থানের ব্যবস্থা করা যায়। প্রিয় ভাই বোনেরা, এই দিনাজপুর অঞ্চলকে সমগ্র বাংলাদেশ জানে কৃষি প্রধান দেশ হিসাবে, কৃষি প্রধান এলাকা হিসাবে, তাই তো নাকি? এখন এই কৃষি প্রধান যে অঞ্চল, কৃষি প্রধান যে এই এলাকায় আমরা চাই কৃষির সাথে সম্পর্কিত শিল্প গড়ে তুলতে ধীরে ধীরে, যাতে করে কৃষির সাথে, যেমন এই এলাকার লিচু বিখ্যাত, বাংলাদেশ বিখ্যাত, জগৎ বিখ্যাত এই এলাকার লিচু, কিন্তু এই লিচুকে প্রক্রিয়াজাতকরণের মাধ্যমে
আমরা বিদেশে রফতানি করতে পারবো, কিন্তু সেইটা এখনো করা সম্ভব হয়নি। কিন্তু 12 তারিখের নির্বাচনে ইনশাল্লাহ বিএনপি জয়যুক্ত হলে, ধানের শীষ জয়যুক্ত হলে আমরা চাই এই দিনাজপুরের লিচুকে আমরা যাতে বিদেশে পাঠাতে পারি, হিমাগারে ঠিকভাবে রাখতে পারি, সেই পদক্ষেপ আমরা নিতে চাই। প্রিয় ভাই বোনেরা, এই এলাকার কাঠারিভোগ চাল জগৎ বিখ্যাত, এই এলাকার কাঠারিভোগ চাল, এই চালকে আমরা পৃথিবীর আনাচে কানাচে রফতানির মাধ্যমে পৌঁছে দিতে চাই। আপনারা কি চান? ইনশাল্লাহ আমরা সেই কারখানা এখানে তৈরি করতে চাই। লিচুর জন্য আমরা লিচু যাতে প্রক্রিয়াজাতকরণের মাধ্যমে সারা পৃথিবীতে পৌঁছে দেওয়া যায়, সেটির কারখানা আমরা এখানে তৈরি করতে চাই। প্রিয় ভাই বোনেরা, এই এলাকায় শুধু রফতানিমুখী বা শিল্প স্থাপন করলেই হবে না। আমাদের এলাকায়, এই এলাকায় বহু তরুণ যুবক আছে, যুবক আছে, যুব সমাজের সদস্য আছে, তাদের শিক্ষার আলো আছে, কিন্তু তাদের কর্মসংস্থান নেই। আমরা চাই এই এলাকায় বিভিন্ন রকম ভোকেশনাল এবং ট্রেনিং ইনস্টিটিউট তৈরি করতে, যার মাধ্যমে এই এলাকার ছেলে মেয়েদেরকে আমরা বিভিন্ন বিষয়ে ট্রেনিং দিতে চাই। বিদেশি ভাষা শিক্ষা দিতে চাই আমরা, যার মাধ্যমে তারা দেশেই হোক বিদেশেই হোক কর্মসংস্থান করতে পারে, নিজেদের কর্মের ব্যবস্থা করতে পারে। কি ভাই, এটি কি করব আমরা? এই ভোকেশনাল ট্রেনিং ইনস্টিটিউট করব? আচ্ছা, যদি করতে বলতে হবে তো ভাই কি করব? আমি তো বলছি করব, আপনাদের যদি বলেন চাই, তখন ইনশাল্লাহ আমরা করব। চাই ইনশাল্লাহ। এখন প্রিয় ভাই বোনেরা, শুধু তাই নয়, এই যে মঞ্চের চারিদিকে হাজার হাজার মা বোনেরা আছেন, মঞ্চের ডানে বামে হাজার হাজার মা বোনেরা আছেন, এই মা বোনদের শিক্ষার জন্য এই এলাকার সন্তান খালেদা জিয়া, উনি যখন দেশ পরিচালনার দায়িত্বে ছিলেন, তখন সারা দেশে মেয়েদের শিক্ষার ব্যবস্থা ফ্রি করে দিয়ে গেছিলেন ইন্টারমিডিয়েট পর্যন্ত। আমরা চাই আগামী বিএনপি সরকার এই মা বোনদেরকে, যেই মা বোনদেরকে খালেদা জিয়া শিক্ষার আলো পৌঁছে দিয়ে গেছেন, সেই মা বোনদের সহ খেটে খাওয়া যত নারী আছে, যত গৃহিণী আছে, সবার কাছে আমরা ফ্যামিলি কার্ড পৌঁছে দিতে চাই। সকল মা বোনদের কাছে আমরা ফ্যামিলি কার্ড পৌঁছে দিতে চাই, এবং এই ফ্যামিলি কার্ডের মাধ্যমে আমরা প্রতি মাসে মা বোনদের কাছে সরকার থেকে একটি নির্দিষ্ট পরিমাণ সহযোগিতা পৌঁছে দিতে চাই, যার মাধ্যমে তারা অর্থনৈতিকভাবে ধীরে ধীরে স্বাবলম্বী হয়ে উঠতে পারে। প্রিয় ভাই বোনেরা, আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি এই এলাকা সহ সমগ্র বাংলাদেশী কৃষি প্রধান দেশ, একটি সমগ্র বাংলাদেশ, কিন্তু দিনাজপুর অঞ্চল কৃষি প্রধান অঞ্চল। সেই জন্য আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি যে সকল কৃষকের 10,000